প্যাভিলিয়ন পডকাস্টে আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমলান মুস্তাকিম হোসেন। আমার সাথে আছেন সাইফুল্লাহ বিন আনোয়ার। আমাদের পডকাস্টের নাম কত কথা বলে রে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আমরা আসলে বেশ কিছু কথাই বলবো এখানে। তো আপনাদের আশা করি ধৈর্যচ্যুতি হবে না। মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতে পারবেন। হয়তো আপনাদের অবশ্যই মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের YouTube চ্যানেলে অথবা ফেসবুক পেজে। তো আজকে আমরা আসলে কি নিয়ে কথা বলবো? আজকে আসলে ক্রিকেটে অনেক কিছু ঘটছে। তবে আজকে আমরা একটা সমসাময়িক জিনিসই বেছে নিয়েছি। সবাই জানেন সেটা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আলোচনার বিষয়গুলোর একটি মাশরাফি বিন মুর্তজার অবসর প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটের এখন এটি হট টপিক। মাশরাফি বিন মুর্তজা অনেকদিন ধরে বাংলাদেশে খেলছেন। বাংলাদেশের আমার যে পঞ্চপাণ্ডব বলা হয় তার মধ্যে আ সবার সিনিয়র তিনি, সবচেয়ে অভিজ্ঞতায় বাংলাদেশের সম্ভবত সবচেয়ে আ আ সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি এগিয়ে। আপাতত তার হাতে ওয়ানডে অধিনায়কত্ব নেই। সর্বশেষ একটা সিরিজেও তিনি আসলে বলেছেন যে তিনি আর ক্যাপ্টেন্সি করবেন না। কিন্তু তিনি আসলে দলে থাকবেন কিনা এটা আসলে এখন মিলিয়ন ডলার প্রশ্ন। সো সাইফুল্লাহ বিন আনোয়ারকে আমি আসলে শুরুতে একটু বলতে যেটা ওর কাছ থেকে জানতে চাচ্ছি, মাশরাফি বিন মুর্তজার এই সময় অবসর না নেওয়ার ব্যাপারটাকে প্রথমত মাশরাফির দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা যায়? মাশরাফির দৃষ্টি থেকে যেটা দেখা যায় যে উনি সম্প্রতি বিশ্বকাপের পরে যেটা খোলাসা করে কয়েকটা প্ল্যাটফর্মে বলেছেন যে উনি বিশ্বকাপের সময় অবসরটা নিতে চেয়েছিলেন, কিন্তু অবসরটা শেষ পর্যন্ত তার নেওয়া হয়নি। এরপর থেকে আসলে তার অবসর ব্যাপারটা নিয়ে একটা বিশাল ধোঁয়াশা তৈরি হয়েছে। তো উনি অবসর নেবেন কি নেবেন না, নিলে কিভাবে নেবেন, কবে নেবেন, বিসিবি তাকে বিদায়ী আয়োজন করে সংবর্ধনা টাইপের কিছু একটা দিয়ে তাকে বিদায় জানাবে কিনা, সেটা কোন সিরিজ হবে, সেটার জন্য আলাদা করে কোনো ম্যাচ বা সিরিজ আয়োজন করা হবে কিনা, এই টাইপের ব্যাপারগুলা ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার পরে আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে যে কোনো পক্ষে কেউ কিছু বলে না। আবার মাশরাফিকে জিজ্ঞাসা করা হলে মাশরাফি বিন মুর্তজা সবসময় বলে এসেছেন যে তিনি খেলা চালিয়ে যেতে চান। সেটা জাতীয় দল এই ব্যাপারটা নেসেসারি না, জাতীয় দলেই খেলতে হবে এই কথাটা একবারে কিন্তু বলেন। তার মানে ঘরোয়া ক্রিকেট তার লক্ষ্য বা উদ্দেশ্য যেটাই হোক, সেরকম ঘরোয়া ক্রিকেটকে ফোকাস না বললেও মানে জাতীয় দলেই খেলতে হবে এই জিনিসটা উনি বলেন না। এবং এই কারণে উনি কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। তারপরে তার চোট টোট মিলিয়ে বিসিবি এই কোভিড-19 পরে বিসিবি প্রেসিডেন্টস কাপে উনি খেলতে পারেননি। বঙ্গবন্ধু টি-20 কাপের শেষের দিকে এসে খেললেন। এবং এরপরে যেটা হলো যে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রাথমিক স্কোয়াডে মাশরাফিকে নেওয়া হলো না, এবং ফর্মের কারণে মাশরাফির বাদ পড়া এই প্রথম। এর আগে যতবারই উনি বাদ পড়েছেন ততবারই তার ইনজুরি সংক্রান্ত সমস্যা ছিল বা ফিটনেস সংক্রান্ত ব্যাপার ছিল। 2011 বিশ্বকাপে তার ফিটনেস নিয়েও একটা ধোঁয়াশার ব্যাপার ছিল। তো মাশরাফির দৃষ্টিকোণ থেকে আসলে উনি ব্যাপারটা একদম সরাসরি না বললেও যেটা বলার চেষ্টা করেছেন বা ব্যাপারটা বলেছেন যে উনি অবসর ক্রিকেট থেকে নিতে চান না। এবং এখানে ধরেন মাশরাফির দৃষ্টিকোণ থেকে একটা আপনি যদি ওইভাবে চিন্তা করতে চান তাহলে ব্যাপারও আছে। 2009 সালের পর থেকে উনি টেস্ট খেলেন। 2017 সালে ইন্টারন্যাশনাল টি-20 কে উনি বিদায় করেছেন। সো আন্তর্জাতিক ক্রিকেটে উনি খেলেন শুধু ওয়ানডে ফরম্যাট, এবং সেটার অধিনায়ক বাংলাদেশ যে লাস্ট সিরিজ খেলেছে সেটাতেও তিনি ছিলেন। সেখানে তিনি অধিনায়কত্ব ছাড়লেন। তারপরে এখন উনি বারবারই বলেছেন যে উনি ঘরোয়া ক্রিকেটও ক্রিকেট খেলতে চান। ঘরোয়া ক্রিকেট জাতীয় দলের ক্রিকেট সেটা কোনো ব্যাপার নয়, বাট ক্রিকেট খেলতে চান। এবং সেটা ধরেন এরপরে বিপিএল এর ব্যাপার আছে, ডোমেস্টিকে টুর্নামেন্ট লিস্টে ধরেন ঢাকা প্রিমিয়ার লিগ আছে। রিসেন্টলি 2017 সালের দিকে তিনি এনসিএলও খেলেছেন, একটা লঙ্গার ভার্সনের ম্যাচও 3টা উনি খেলেছেন 2014 থেকে। তো সবকিছু মিলিয়ে তার ইঙ্গিত আসলে যে উনি খেলতে যান, বাট সেটা কোথায় সেটা দরকারি দরকার বোধ করেননি তিনি। এখন তাহলে আমাদের এই ব্যাপারটা আসলে যেহেতু উনি ওয়ানডে থেকে বাদ পড়লেন, মাশরাফির কামব্যাকের ইতিহাস অনেক কিছু আছে। সবসময় তাকে রাইট অফ করে দেওয়া বা তার আসলে বিয়ন্ড মাশরাফি বাংলাদেশ ক্রিকেট আসলে দেখতে চেয়েছে, বা অনেকে হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু মাশরাফি ব্যাক করেছে। তো আপনার কাছে আসলে এখন ব্যাপারটা তাহলে কি মাশরাফি এরকম একটা কামব্যাক কি আসলে সম্ভব? এই বয়সে এসে এই পরিস্থিতিতে হ্যাঁ, জিনিসটা আসলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এখন, যেহেতু তিনি ফর্মের জন্য নেই, তিনি নিজেও অফিসিয়াল প্রতিক্রিয়া যেটা বলেছেন, আমি চালিয়ে যাব লড়াই শব্দটা সরাসরি বলেন নাই, বাট উনি যেটা বলেছেন যে
মানে উনি একটা প্রফেশনালি নিচ্ছেন ডিসিশনটা এবং তিনি চালিয়ে যাবেন দলে কামব্যাক করার চেষ্টা, এবং বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে তারাও রাষ্ট্রপতির সিদ্ধান্তকে বলেছে ঠিক আছে, সমস্যা নেই কোনো, উনি যদি অবশ্যই ভালো করে আমরা কেন তাকে দলে নিব না, অবশ্যই দলে নিব। সিলেক্টর এই কথাই বলেছে। সব দিক দিয়েই এখন পর্যন্ত জিনিসটা প্রফেশনালি আগাচ্ছে এবং এটা নিয়ে কারো মধ্যে মনে হয় কোনো রকমের এখানে এখন পর্যন্ত মানে প্রকাশ্যে অপ্রীতিকর কোনো কিছু দেখা যায়নি। এখন অপ্রকাশ্য যেটা সেটা হচ্ছে মানে মাশরাফির জন্য আসলে এখন পথটা কি। এখন এটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, প্রথম আমাদের কয়েকটা জিনিস একটু দেখতে হবে যে করোনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের ঘরোয়া ক্যালেন্ডারের শিডিউলটা আসলে কি দাঁড়াবে, জাতীয় দলে কামব্যাক করার মতো যথেষ্ট সুযোগ কি তিনি পাবেন কিনা। কারণ নর্মালি যেটা হয়, যখন একটা প্লেয়ার, বাংলাদেশের ক্ষেত্রে যেটা বারবার হয়, একটা প্লেয়ার যে কোনো একটা টুর্নামেন্টে ভালো খেললেই তাকে পরে টুর্নামেন্টের জন্য ডাকা হয়। এটা কিন্তু টেস্ট না ওয়ান ডে না টি-20 এটা ম্যাটার করে না। অনেক সময় এমনও হয়েছে বিপিএল খেলে টেস্ট টিমে জায়গা পেয়েছে, এরকম বাংলাদেশে অনেক দেখা গেছে। কারণ বাংলাদেশের ওই জিনিসটা আসলে আমাদের মানে এত পুলে এত খেলোয়াড় নাই যে এখন একটা টুর্নামেন্টে ভালো করলে ওকে বাদ দিতে পারবে। সো এটা কিন্তু বারবার দেখা গেছে যে একটা টুর্নামেন্টে ভালো করেছে, সো পরে যে কোনো একটা টেস্ট বা ওয়ান ডে বা টি-20 ডাক পেয়েছে। আমাদের তো এখন স্পেশালিস্ট খেলোয়াড় হয়নি ওগুলো। এখন সমস্যা যেটা হচ্ছে, এখন তো খেলাই নেই, প্রথম কথা হচ্ছে এটা। এখন ঢাকা লিগ আনসার্টেন, এখনো বলা হচ্ছে যে এত প্লেয়ার নিয়ে, এত বাবল নিয়ে ঢাকা লিগ করা ফিজিবল না। আচ্ছা, আমরা যদি বিপিএল এর কথা বলি, বিপিএল এবারে ডাইরেক্ট সরাসরি বিপিএল হয় নাই, বাট বিপিএল আলাদা একটা টুর্নামেন্ট হয়েছে, ওইটাও এর মধ্যে আর হওয়ার কথা নয়। সো এখন যেটা বারবার বোর্ড থেকে বলা হচ্ছে বা ক্রিকেট অপারেশনস থেকে বলা হচ্ছে যে শর্টার মানে সংক্ষিপ্ত ভাবে বাবলের মধ্যে থেকে, এই করোনাকালীন পরিস্থিতিতে বাবলের মধ্যে থেকে কিছু দলকে নিয়ে একটা টুর্নামেন্ট করা, সেটা 4-5টা দল নিয়ে হতে পারে, এরকম এখন পর্যন্ত দেখা হচ্ছে এরকম। কিন্তু সেটারও এখন পর্যন্ত কোনো এরপরে কি টুর্নামেন্ট আমরা কিন্তু এখনো অফিসিয়ালি জানি না বা নিশ্চিতভাবে জানি না। আমার মনে হয়, আমি ভুল যদি না করি। হ্যাঁ। তো এর মধ্যে ব্যাপার যেটা, তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফর এই মাসে শুরু হবে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে বাংলাদেশ সম্ভবত নিউজিল্যান্ডে যাচ্ছে। আচ্ছা, ফেব্রুয়ারি শেষে নিউজিল্যান্ডে যাচ্ছে। সো এর মধ্যে কোনো টুর্নামেন্ট নেই। সো মাশরাফি কিন্তু চাইলে এমন কিছু করতে পারবে না যা তাকে দলে নিতে হবে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বয়সটাও থেমে থাকছে না। আমরা যদি ধরেও নেই তিনি ক্রিকেট খেলা ঠিক আছে, অনুশীলন চালিয়ে যাবে নিজের মতো, কারণ ওটা নিয়ে আমি একটু পরে আসছি। আপাতত আমরা একটু দেখি যে ঘরোয়া ক্যালেন্ডারে এই মুহূর্তে কোনো সুযোগ নাই ফেরার, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে, মাশরাফি বিন মুর্তজাকে প্রুফ করতে আসলে এই মুহূর্তে তার হাতে কোনো অপশন নেই, বলা যায় কোনো কার্ড নেই। সো তার সামনে একটা আনসার্টেন ফিউচার অপেক্ষা করছে খেলোয়াড় হিসেবে। এখন তিনি খেলোয়াড়ি জীবনটাই কিভাবে চালিয়ে যাবেন সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা যদি ধরে নিই যে মানে ভ্যাকসিন আসে বা ওরকম কোনো যদি ড্রাস্টিক উন্নতি হয়, পরিস্থিতির লিগ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি বদলে যেতে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু লক্ষণ নেই। তার মানে এই মুহূর্তে মাশরাফি, এবং আমরা যদি জাতীয় গণমাধ্যমে এক্স প্লেয়ারদের রিয়াকশনটা দেখি, সরাসরি সবাই হয়তো বলছে না, বাট অনেকেই মোটামুটি ধরে নিচ্ছেন যে মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই মোটামুটি শেষ, এবং তাকে আপাতত ডাকার কোনো সম্ভাবনা অনেকেই দেখছেন না। এটা বেশ কয়েকজন সরাসরি বলেছেন, কেউ সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বলেছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপাতত মাশরাফির ভবিষ্যৎটা অবশ্যই অনিশ্চিত, কারণ সামনে বাংলাদেশের শুধু না, ক্রিকেটের ভবিষ্যৎটাই অনিশ্চিত। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের পরিস্থিতি আরো এরকম। তো এইখানে একটা প্রসঙ্গ, মাশরাফিকে যখন বাদ দেওয়া হলো বা যখন প্রিলিমিনারি স্কোয়াডটা দেওয়া হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য, দুই ফরম্যাটের জন্য, তখন প্রধান নির্বাচক যেটা বলেছেন যে 2021 সালে যেহেতু এই 2020 সালে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে, এরপরে তারা একটা ফ্রেশ স্টার্ট এই নতুন বছর থেকে শুরু করতে চান, এবং সেটা 2023 বিশ্বকাপকে কেন্দ্র করে। এখন প্রশ্নটা হচ্ছে যে 2023 বিশ্বকাপকে কেন্দ্র করেই যদি তারা একটা ফ্রেশ স্টার্ট করতে চান, তাহলে এই কোভিড পরিস্থিতি কি আসলে মাশরাফিকে বাদ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা মানে কি বলবো প্রভাবক হিসেবে কাজ করলো? কারণ এরপরে বিয়ন্ড ওয়ার্ল্ড কাপ জিম্বাবুয়ে সিরিজ ছিল, শ্রীলঙ্কা সফরে যেটা হয়েছিল, মাশরাফি শেষ পর্যন্ত চোটের কারণে যেতে পারেন নাই, তামিম ইকবালকে অধিনায়ক করে পাঠানো হয়েছিল। এরপরে বাংলাদেশ খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে মাশরাফিকে নেওয়া হয়েছে, এবং মাশরাফি অধিনায়কত্ব করে অধিনায়ক সিরিজ শেষে বলেছেন, অধিনায়কত্ব বিদায় বলেছেন। তো এই মানে কোভিড যদি না থাকতো, মানে প্রসঙ্গটা হচ্ছে যে কোভিড যদি আমরা আলাদা করে ফিরি, তাহলে কি মাশরাফি এই সিরিজের দলে থাকার সম্ভাবনা ছিল? নাকি নির্বাচকরা আসলে তারা বলেছেন 2023 বিশ্বকাপ, এখানে পয়েন্ট দুইটা, একটা হচ্ছে ফোকাস 2023 বিশ্বকাপ, কিন্তু আরেক দিক থেকে তারা বলেছেন তারা নতুন করে শুরু করতে চান এই নতুন বছরে, এবং সেটা এই কোভিড এর গ্যাপের পরে। তাহলে মানে মাশরাফিকে বাদ দেওয়ার পেছনে, কারণ ফর্ম আসলে আপনি যদি চিন্তা করেন, মাশরাফি সেই বঙ্গবন্ধু টি-20 কাপেও প্রথমবারের মতো টি-20-তে 5 উইকেট নিয়েছেন,
শেষ জিম্বাবুয়ে সিরিজেও যে খুব খারাপ করেছেন তা না, ইকোনমি রেট একটু হয়তো বেশি ছিল, বাট পেসারদের সবকিছু মিলে মাশরাফির ফর্ম একদম যাচ্ছে তাই। সেটা মাশরাফির একটা বাজে সময় গেছে বিশ্বকাপে, তো তাকে যদি এইভাবে আসলে ফর্মের কারণে বা এইভাবে বিয়ন্ড মাশরাফি দেখা হয় তাহলে কিন্তু বিশ্বকাপের পরে একটা ব্যাপার ছিল, তখন কিন্তু করা হয় না। তাহলে কি মানে কোভিডটাই আসলে ব্যাপারটা আসলে তো ওরকম এটা সরাসরি না বললেও এরকম একটা সিদ্ধান্তে আসা আসলে মনে হয় যে তো জানি না আমি ঠিক, বাট এটা আসলে উড়িয়ে দেওয়া যায় না জিনিসটা। কারণ আপনি যেটা বলছেন এটা এক্স্যাক্টলি মানে আমি যেটা এই পয়েন্টে আসলে এক্স্যাক্টলি আমি ভাবছিলাম বিশ্বকাপের পরে আসলে অনেকগুলা শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েছে, এরপরে কিন্তু মাশরাফি যে খুব আহামরি কিছু করে না যে তাকে আবার ডেকে মানে ইয়া করতে হবে বা খেলা চালিয়ে যেতে হবে, ঠিক আছে ফাইন। এরপরও এই কিন্তু ওই তুলনায় কিন্তু লাস্ট বিপিএল হঠাৎ সে অনেকদিন খেলার পরও যেভাবে মানে যে পারফরমেন্সটা করলো, বরঞ্চ এটাই কিন্তু অনেক বেশি বলে দেয় যে এখনো তার ফিটনেসটা মানে ফিটনেস না থাকলেও তার যে খেলোয়াড় স্কিলটা সেটা কিন্তু অনেকটুকুই আছে, ঠিক আছে। সো এটা একটা পয়েন্ট যে এই মুহূর্তে তাকে বাদ দিলে আসলে তার ফেরার কোনো সুযোগ থাকছে না। এখন নির্বাচকদের যে জায়গাটা মানে এটা যদি বলা হয় যে আমরা 2023 বিশ্বকাপের সামনে রেখে দল গঠন করছি, ওই ভাবনায় মাশরাফির জায়গা নেই, এটার একটা ভ্যালিড যুক্তি আছে, এটা নিয়ে কোনো স্বীকার করার কোনো সেটা অস্বীকার কোনো উপায় নেই। এখন ব্যাপার হচ্ছে যে করোনাকালীন পরিস্থিতিতে আসলে এই জিনিসটা এগিয়ে আসছে কিনা। আমার মনে হয় হ্যাঁ এখানে একটা যুক্তি আছে, কিন্তু আমি আসলে সাইফুল্লাহর কাছ থেকে যেটা শুনতে যাচ্ছি মানে এটা আসলে আমরা স্পেকুলেটই করতে পারি। আমি সাইফুল্লাহর কাছ থেকে যেটা শুনতে চাচ্ছি যে মাশরাফি মানে সরি বোর্ড থেকে মানে বোর্ডের ভাবনাটা আপনি আসলে কিরকম ভাবে দেখছেন। এখন এখানে আমি একটা জিনিস যোগ করি, মানে পরশুদিন আমরা 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে মাশরাফি বিন মুর্তজার স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে একটা যুদ্ধে আপনি যে ওই যুদ্ধে আপনি রাজা, আপনি সেনাপতি, আপনি সবকিছু মানে আপনাকে চালানোর ক্ষমতার কারণে আপনি আপনার ডিসিশন নেবেন, এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। আমি হুবহু কোট করতে পারছি না, বাট এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। এবং ওখানে মাশরাফি মুর্তজা একটা কমেন্ট করেছেন যে তোমার এই মন্তব্যটা আমাকে অনেক সাহস জুগিয়েছে, মানে আমি লড়াই করে যাব, এরকম একটা ব্যাপার। সো মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে তার মানে ওনারা এটাকে মানে মাশরাফি মুর্তজা একটা যুদ্ধ হিসেবে নিয়েছেন। এখন এই যুদ্ধটা কার বিরুদ্ধে, মানে এরকম যদি হয় জিনিসটা, এই যুদ্ধটা কার বিরুদ্ধে? স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসছে এখন এখানে, মানে ওই জিনিসটা যে প্রকাশ্যে যেটা আসছে না অপ্রকাশ্যে যেটা আসছে, তার মানে এখানে বোর্ডের স্ট্যান্ড আপনি কিরকম দাঁড়াচ্ছে বলে মনে করছেন? আচ্ছা, মাশরাফির সঙ্গে বোর্ডের হয়তো ভেতরে ভেতরে কি হয়েছে সেই ভেতরের কোনো কিছু না, যেটা প্রকাশিত বা যেটা আসলে ধরেন সবাই জানে বা যেগুলা ঘটনা সামনে এসেছে সেটা যদি আপনি চিন্তা করেন, 2009 সালে ওনাকে যখন টেস্ট অধিনায়কত্ব দেওয়া হলো, এরপরে উনি ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে গেলেন। 2011 বিশ্বকাপ থেকে বোর্ডের সঙ্গে তার একটা ব্যাপার কিন্তু চলে আসছে, তাকে যখন শেষ মুহূর্তে বাদ দেওয়া হলো, এরপরে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল বেশ একটা মানে নাটকীয় পরিস্থিতিতে। 2014 সালে তাকে যখন আবার অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হলো, এরপরে 2014 সালের পর থেকে 2015 বিশ্বকাপ, 2019 বিশ্বকাপের আগ পর্যন্ত সীমিত ওভারে এবং অন্য আলাদা একটা ডাইমেনশনে টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের ক্রিকেটের কিন্তু অন্যতম একটা সেরা সময়। এবং এর পেছনে মাশরাফির একটা অনেক বড় ব্যাপার আছে এবং এটা দায় বলে অবদান বোর্ড সব সময় বলে। এখন সেই মাশরাফিকে নিয়ে, যে মাশরাফিকে অধিনায়কত্বের জন্য বোর্ড এত আয়োজন করে এত ব্যবসা করেছিল, তার এই অবসরটা নিয়ে আসলে এই গোলমালটা কোন এন্ড থেকে? মাশরাফি আপনি যেটা যুদ্ধ বলছেন সেই যুদ্ধটাও আসলে কার বিরুদ্ধে? সেটা কি বোর্ডের বিরুদ্ধে? এইখানে ব্যাপারটা যেটা হয়েছে যে বোর্ড কখনোই তাকে সরাসরি এর আগ পর্যন্ত বাদ দেয়নি এবং মাশরাফিও সরাসরি বলেননি যে তিনি অবসর নেবেন বা এটাই তার শেষ। এখন এইখানে ব্যাপার আছে যে বোর্ডের অনেকে হয়তো বলেছেন যে তার বিদায়ী ম্যাচের জন্য এত কোটি টাকা খরচ করা হবে বা এই টাইপের ব্যবসা, এগুলো অবশ্যই মাশরাফিকে আঘাত না করলেও মাশরাফির উপর প্রভাব ফেলেছে, প্রভাব ফেলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই পরিস্থিতিতে কোভিড পরবর্তী পরিস্থিতিতে এসে এরপরে যখন ওই যে তখন আপনাকে যে প্রসঙ্গটা বললাম যে মাশরাফিকে ছাড়াই যদি বাংলাদেশ ফোকাস করতে চায় তাহলে কি এটা একটু হয়তো ম্যাচের হিসেবে খুব বেশি দেরি হলো না, কারণ এটা তো ধরেন একটা এর আগ পর্যন্ত একটা ধোঁয়াশা ছিল, তাই না, যে মাশরাফি খেলবেন কি খেলবেন না। এবং এই ব্যাপারটা যদি আপনি এভাবে ভাবেন, ধরেন আপনি আন্তর্জাতিক ক্রিকেটের দিকেও যদি চিন্তা করেন, বাংলাদেশের ক্রিকেটাররা কে কিভাবে অবসর নিয়েছেন সেটা আপনি পরে আসছে। কারণ রিসেন্ট টাইমে আপনি এটাকে চিন্তা করতে পারেন MS ধোনি, আমি এটাই ভাবছিলাম। হ্যাঁ, তো MS ধোনির ব্যাপারটাও যেটা ছিল 2019 বিশ্বকাপের পর থেকে তার আসলে ওয়ান ডেতে সেভাবে সম্ভাবনা ছিল না, তার যেটা একটা ফোকাস ছিল যে 2020 সালে যেটা T20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল সেটাতে খেলার কথা।
তো কোভিড-19 পরিস্থিতির কারণে সেটা যখন স্থগিত হয়ে গেল, এরপরে ধোনি তখন কিন্তু একটা নাটকীয় সম্ভবত ভঙ্গিমায় এরপরই অবসরের ঘোষণাটা দিয়ে দিল। কারণ যেটা আসলে আমি প্রথমে তাহলে- বিশ্বাসই করতে পারিনি, হ্যাঁ, এমন নাটকই। এবং এটা আসলে পরিস্থিতি ওরকম ছিল। তো এখানে বয়স এবং সবকিছু মিলিয়ে মাশরাফির ব্যাপারটাও কিন্তু মোরালেস ওরকম। কারণ ধোনি 2014 সালের দিকে টেস্ট থেকে যখন অবসর নিয়েছেন, তারপরে টি-20 এবং ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, তারপরে শুধুমাত্র তিনি অ্যাভেলেবল ছিলেন বলা যায় শুধুমাত্র টি-20-র জন্য। মাশরাফির ক্ষেত্রে ব্যাপারটা শুধু ওয়ানডের জন্য। 2009 সালের পরে খেলেননি টেস্ট, 2017 সালে টি-20 থেকে অবসর নিয়েছেন, এরপরে ছিল শুধু ওয়ানডে। এখন সেখানেও বিসিসিআই এর ক্ষেত্রে ব্যাপারটা যেটা ছিল যে এই অবসরের ব্যাপারটা পুরোটাই ধোনির উপরে। এমএস যতদিন বলবে সে যদি খেলতে চায় তাহলে ওরকম ব্যাপার স্যাপার হবে, আর যদি সে অবসর নিতে চায় মানে সরাসরি কেউ কিছু বলেন। এখন বিসিবির ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম হয়েছে, কিন্তু এর বাইরেও আবার সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে বিভিন্ন খবর এসেছে যে এটা ওটা সেটা কোটি টাকা খরচ করে বিদায়ী ম্যাচ আয়োজন করা, অথবা মাশরাফি কি করতে চাচ্ছে, মাশরাফিকে কেন এরকম এই টাইপের ব্যাপার, সেন্ট্রাল চুক্তি, এরকম অনেক কিছু নিয়ে কথা হয়েছে। যেই ব্যাপারটা কাদা ছোড়াছুড়ি না হইলেও কাদা ছোড়ার একটা ব্যাপার কিন্তু মানে অলমোস্ট দাঁড়িয়ে গিয়েছিল যে মাশরাফির ক্ষেত্রে ব্যাপারটা যেটা শেষ পর্যন্ত বোর্ডের একটা খচখচানি টাইপের একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। এটা কিন্তু বোর্ডের সাথে আসলে মাশরাফির এই ব্যাপারটা এখন এই মাশরাফির যুদ্ধটা আসলেই বোর্ডের বিপক্ষে, নাকি মাশরাফির যুদ্ধটা সবসময় যেরকম ছিল চোটের বিপক্ষে, তার নিজের সঙ্গে নিজের, কারণ অলরেডি তার ক্যারিয়ারে তো আরেকটা ডাইমেনশন আমরা সবাই জানি তৈরি হয়ে গেছে। তো আসলে এখানে প্রতিপক্ষটাকে সেটা নিশ্চিত নয়। হ্যাঁ, মানে আমি যেটা আসলে আমার যেটা প্রথমে যেটা ভাবছিলাম যে এখানে প্রতিপক্ষটাকে সেটা আমরা আসলে নিশ্চিত না। অবশ্যই একটা বড় প্রতিপক্ষ সময় হচ্ছে সবচেয়ে বড় প্রতিপক্ষ, এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই। কারণ যেটা বারবার বলছি যে মাশরাফির ক্ষেত্রে এই মুহূর্তে ফেরাটা আসলে মানে মানে অসম্ভব না হলেও অসম্ভবের কাছাকাছি কিছু, মানে খুব কঠিন বলা যায়। হ্যাঁ, ধরেন সাকিবের এক বছরে এরকম একটা নিষেধাজ্ঞা গেল, এরপরে তো সাকিবের লড়াই করার আসলে অনেক স্কোপ আছে, কারণ তার হাতে সময় আছে। সো মাশরাফির ক্ষেত্রে জিনিসটা কঠিন। এখন আপনার কাছে কি মনে হয় যে মাশরাফি এরকম ধোনির মতো হঠাৎ করে অবসরের একটা ডিসিশন দিয়ে দিবে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, মানে একদম মানে এরকম ধোনিটা যেরকম হচ্ছে, মানে ধোনিটা যারা সবাই জানেন, তারপর আমি একটু বলি যে একদম আউট অফ দ্য ব্লু যেটা ছিল, হঠাৎ করে একটা ইনস্টাগ্রামে মিউজিক দিয়ে একটা জাস্ট করে বলে, মাশরাফির ক্ষেত্রে কি এরকম ধুম করে একদিন হবে যে ফেসবুক পোস্টে আমরা দেখতে পারবো যে আমি আজকে থেকে জাতীয় দলে খেলছি না, এরকম কি হতে পারে? এটা আসলে ধোনি যখন অবসর নিয়েছেন তখন থেকেই এই টাইপের একটা আলোচনা ছিল, কারণ তখন ক্রিকেটের ব্যাপারটা আরো অনিশ্চিত ছিল। ধোনির ক্ষেত্রে যেটা ছিল যে ধোনির সামনে আইপিএল ছিল, মাশরাফির সামনে তখন কিছুই ছিল না। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে মাশরাফি কিন্তু যদিও টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, তবুও আপনি একবার মাশরাফিকে হয়তো প্রশ্ন করেছিলেন, মাশরাফি কি বলেছিলেন? হ্যাঁ, মাশরাফি জিনিসটা অ্যাভয়েড করেছেন, মানে বলছে যে হ্যাঁ এটা তো আসলে ধরে নিতে হবে এভাবে আর জিনিসটা, মানে এটা তো আসলে অবভিয়াস। মানে হ্যাঁ, এখন এইখানেও ধরেন এই নাটকীয় ভঙ্গিমায় অবসরের ঘোষণা দেবেন কি দেবেন না, সেটার সঙ্গে আসলে একটা প্রসঙ্গ যেটা আসে যে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে ক্রিকেটারদের জাতীয় দল থেকে, বিশেষ করে জাতীয় দল থেকে অবসরের প্রক্রিয়াটা আসলে কেমন, সেটা ধরেন আমরা সবাই কিছুদিন হইলো ক্রিকেট যারা অনুসরণ করি তারা জানি যে বাংলাদেশের ইতিহাসে জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটার আসলে কে, টপ অফ দ্য মাইন্ড কার নাম বলতে হবে না, মানে আসলে আমার কাছে মনে আসছে না। আমি মানে অনেক সিনিয়র জার্নালিস্ট অনেক বেটার বলতে পারবেন হয়তো, বাট আমরা যতদিন মাঠে যাচ্ছি বা আমরা যতদিন বাংলাদেশের ক্রিকেট ওভাবে ফলো করছি এখন পর্যন্ত ওরকম চট করে কারণ নাম মনে পড়ছে না যিনি মাঠ থেকে বলে কয়ে অবসর নিয়েছেন জাতীয় দল থেকে, মাঠ থেকে না, জাতীয় দল থেকে। হ্যাঁ, যেমন 2018 সালে সম্ভবত 18 সালে বা 19 সালে হতে পারে, 18 সালে সম্ভবত সিলেট জিম্বাবুয়ের বিপক্ষে তাজিন সালে একদিন মাঠে এসেছিলেন, এসে বললেন যে তিনি আর ক্রিকেট খেলছেন না। ততদিন অবশ্য তিনি কোচিং এ অনেকটা জড়িয়ে গেছেন, একাডেমি নিয়ে বেশ কিছুটা অ্যাক্টিভ হয়ে গিয়েছেন। সো ঠিক আছে, আমরা সবাই ইতিবাচক ভাবে নিয়েছি জিনিস। জাভেদ ওমর বেলিম একদিন এভাবে বলেছিলেন, বাট ওনারা কেউ আসলে জাতীয় দল থেকে অবসর নিতে পারে নাই। এখন আমরা যদি একটু ইতিহাসটা দেখি, বাংলাদেশের আসলে সত্যি কথা হচ্ছে বাংলাদেশের যারা আমরা ক্রিকেটে যারা মাশরাফিদের পূর্বসূরি ছিল, যাদেরকে ধরি আকরাম ভাই হোক, আকরাম খান হোক বা আমিনুল ইসলাম বুলবুল হোক বা হোক, মানে অনেকের জাতীয় দল থেকে বিদায়টাও কিন্তু সুখকর ছিল। সবার ক্ষেত্রেই কোনো না কোনো, অনেকের ক্ষেত্রে কোনো না কোনো কন্ট্রোভার্সি ছিল, অনেকের ক্ষেত্রে ছিল যে ফর্মের কারণে বাদ পড়েছে, আসতে পারে নাই, অনেক রকমের ঝামেলা ছিল। অনেকেই বিভিন্ন রকম ভাবে বোর্ডের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল। সবচেয়ে ব্যাপার ছিল ফর্ম, কারণ টেস্ট খেলা তখন মাত্র বাংলাদেশ শুরু করেছে।
সো যেটা হয়েছে যে টেস্টে শুরুতে সবাই স্ট্রাগল করছিল। সো এক্স প্লেয়াররাও আসলে অনেকেই মানে এখন যারা এক্স প্লেয়ার হয়ে গেছে তখন যারা খেলছিলেন আকরাম খান থেকে শুরু করে অনেকেই আসলে টেস্টটা ধরতে পারেননি। সো যেটা হয়ে গেছে সবকিছু মিলে জিনিসটা এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মাঠ থেকে ওরকম লিজেন্ডারি অবস্থায় গিয়ে মাশরাফির মতো মাশরাফি এখন যেমন ওয়ানডে থেকে মাশরাফি ওয়ানডে বাংলাদেশে তো বটেই, আমরা কিন্তু জানি যে ওয়ানডের ইতিহাসেরই কিন্তু এক মানে পেসারদের একটা মোটামুটি তালিকা করলেও কিন্তু সেখানে তার নাম থাকবে, ঠিক আছে? কারণ তার যে উইকেট আমরা যদি দেখি বা তার যে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট যদি দেখি, হ্যাঁ টেস্টে অবশ্যই কোনোভাবেই তিনি টপ টায়ারে আসবেন না, টি-20তেও হয়তো ওভাবে আসবেন না, বাট ওয়ানডেতে কিন্তু তার অ্যাচিভমেন্ট কিন্তু অনেক বেশি, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। সম্ভবত এখন 250 উইকেটের বেশি হয়ে গেছে আমার যতদূর মনে আছে। হ্যাঁ সো এটাও কিন্তু শুধু উইকেটের হিসাব করলেও কিন্তু নাই, আর ইম্প্যাক্ট বা অন্যান্য জিনিস তো আসলে বলার অপেক্ষা থাকে না। হ্যাঁ বড় আসরে হয়তো এরকম কোনো অর্জন বা খুব বড় আসরে বিশ্বকাপের মতো বড় আসরে হয়তো গত আসরেও তিনি হয়তো সেভাবে মেলে উঠতে পারেন, স্টিল বাংলাদেশের যে গ্রেটেস্ট এখন পর্যন্ত ওয়ানডে যে জিনিসটা পেসারদের মধ্যে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং ওয়ার্ল্ডেও খুব একটা ভালো জায়গা আছে তার। সো এই জায়গাটা থেকে যদি আমরা একটু চিন্তা করি যে মাশরাফির ক্ষেত্রে সবচেয়ে বেশি এরপরে যে ওইভাবে সুযোগটা ছিল যে না আমি ন্যাশনাল টিম থেকে আমি একদম বলে করে বিদায়টা নিব, যেটা আসলে বাংলাদেশের কালচারটা তৈরি করা, যেটা আসলে আগের প্লেয়ারদের ওই কালচারটা ছিল না। এবং তখন এখানে আরো কিছু ব্যাপার আছে আমার কাছে মনে হয় যে ফিনান্সিয়াল সিকিউরিটি থেকে অনেক কিছু ব্যাপার আছে, তখনকার যুগে সিকিউরিটি ছিল না যে চট করে জাতীয় দল থেকে অবসর নিলে কালকে আমি কি করবো এটা নিয়ে একটা চিন্তা, তখন জিনিসটা ছিল অন্যরকম। সো এখন জিনিসটা অনেক বেশি অনেকটা স্টেবল হয়েছে ক্রিকেটারদের জন্য। এখন আসলে মোটামুটি ক্রিকেটাররা যারা ন্যাশনাল টিম ইনকাম করে তারা বেশ ভালো যেটা ইনকাম করে সেটা আসলে ফিনান্সিয়াল সিকিউরিটি দিতে পারে কিছুটা। তো এখন ওই জায়গাটা আস্তে আস্তে তৈরি হওয়ার বিভিন্ন সোশিও ইকোনমিক কালচার দিয়ে হয়তো একটা জায়গা আছে। হ্যাঁ স্টিল মানে হ্যাঁ তারপরে ডিসিশনটা কঠিন যে জাতীয় সবাই আসলে ক্যারিয়ার থেকে মানে মাঠ থেকে জাতীয় দলকে অবসর নেওয়াটা আমার সাবকন্টিনেন্টের কালচারই কিন্তু খুব বেশি নেই। বাংলাদেশে তো বাদই দিলাম, সাবকন্টিনেন্টের বা কয়জন অনেক বড় বড় ক্রিকেটারে নেই, ঠিক আছে? আপনি আমি আপনি 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 হয়তো তিনি আর একটু বেটার বলতে পারবেন। হ্যাঁ রিসেন্ট টাইমে যেটা আছে ধরেন যে শ্রীলঙ্কায় এই কালচারটা মোটামুটি তৈরি আছে। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো ফরম্যাট যেহেতু যখন থেকে 3টা ফরম্যাট দাঁড়ালো তখন থেকে ব্যাপারটা একটু হইলেও তারা সুযোগ পেয়েছে এই ফরম্যাট না হলে সচিন টাইপের ক্রিকেটার বাদ দিলে, যেমন বীরেন্দ্র সেহবাগও কিন্তু ক্রিকেটকে বিদায় বলেছিলেন টুইটারে তার জন্মদিনে। তো এই টাইপের ব্যাপার আসলে হ্যাঁ অবশ্যই সাবকন্টিনেন্টে এই কালচারটা শ্রীলঙ্কায় ছাড়া বাকি 3 দেশে একটু রেয়ার বলা যায়। সবাই কিন্তু বাদই পড়েছে বেশিরভাগ সময়। এখন বাংলাদেশ আমার লাস্ট যুবরাজ সিং এর কথা মনে পড়ছে। হ্যাঁ বাদ পড়া ফর্মের কারণে ইনজুরি সবকিছু মিলিয়ে, কারণ সচিনের মতো বিদায় না সৌভাগ্য সবার হয় না। দ্রাবিড়রা অবশ্যই তারা মাঠ থেকে, কারণ তারা যখন বিদায় বলতে হবে বা তারা ফিল করেছেন বোর্ডের সাথে সবকিছু ব্যাপার। এখন এইখানে মাশরাফির যেমন একটা উদাহরণ তৈরি করার সুযোগ ছিল তেমনি বোর্ডেরও কিন্তু ব্যাপারটা এক্স্যাক্টলি তাই না, যে যেহেতু মাশরাফির সঙ্গে তাদের সম্পর্কটা সবসময় তারা বলে এসেছে যে তাদের সম্পর্কটা খুবই ভালো, এবং মাশরাফির কথা উঠলেই তারা সেভাবেই কথা বলেছেন, তাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেভাবে। তো এরকম একটা ক্রিকেটারকে আসলে আরেকটু বেটার ট্রিট করার, সেখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে স্বচ্ছতাটা থাকা, সেই জিনিসটা হয়তো বিসিবির থাকা উচিত ছিল। এটাই হচ্ছে দিন শেষে মূল কথা মাশরাফির অবসর নিয়ে, যে মাশরাফি হয়তো মনে করছেন যে তাকে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা নিতে পারেননি, এই কারণে সম্ভবত এখন পর্যন্ত তার কাছ থেকে ওই জিনিসটা আসে নাই যে না নিজ থেকে আমি একটা মানে একটা আয়োজন করে একটা কিছু বলবো, যে জিনিসটা তার কাছে মনে হয়েছে তাকে চাপিয়ে দেওয়া, সম্ভবত এরকম কিছুই আসলে ঘুরে ফিরে ওই যে উনি কিন্তু যেটা এখন পর্যন্ত অবসর নিয়ে বলেছেন, মানে অবসর নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে, সেটা হচ্ছে 2019 বিশ্বকাপে উনি নিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা নেওয়া হয়নি। এবং শেষ পর্যন্ত কেন নেওয়া হয়নি এই জিনিসটা বোর্ডও খোলাসা করে না, মাশরাফিও খোলাসা করেনি। সো ওখানে একটা ধোঁয়াশা থেকে গেছে। তো অমলান ভাই মাশরাফির অবসর ঝুলে আছে, অবশ্যই ঝুলে থাকবে, কিন্তু প্রধান নির্বাচক বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও প্রধান নির্বাচক সব মানে বারবার এই দল ঘোষণার সময় বলে এসেছেন যে এটা সম্মিলিত সিদ্ধান্ত, টিম ম্যানেজমেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, বোর্ড সবাই মিলে তারা 2023 বিশ্বকাপ ফোকাস করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তো মাশরাফিকে বাদ দিয়ে এই সামনে তাকানোর যে ব্যাপারটা, তো সেখানে যদি আপনি যেটা বললেন যে বাংলাদেশের অবশ্যই ইতিহাসে সফলতম ওয়ানডে পেসার মাশরাফি এবং সফলতম অধিনায়ক, তো মাশরাফির অভাবটা পূরণ করার জন্য আমরা যদি ওয়ানডে প্রাথমিক স্কোয়াডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখি, পেসার আছেন
6 জন, এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি। আলামিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। এদের মাঝে সবচেয়ে অভিজ্ঞ 100-র বেশি ম্যাচ খেলা মাশরাফি ছাড়া বাংলাদেশের ইতিহাসে রুবেল। শরীফুলের পেসারদের মধ্যে। হ্যাঁ, শরীফুলের অভিষেক এখনো আন্তর্জাতিক হয়নি। হাসান মাহমুদ শুধু একটা মাত্র টি-20 খেলেছেন। সাইফুদ্দিন চোট থেকে ফিরেছেন। মুস্তাফিজ সম্প্রতি এই দুইটা টুর্নামেন্টে একটু নতুন করে ঝলক দেখানোর চেষ্টা করেছেন। আলামিনও রিসেন্টলি যাওয়া আসার মধ্যে থাকেন, কামব্যাক করেছেন আর কি। তো আপনার কাছে যদি জানতে চাওয়া হয় বা আমরা যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে মাশরাফি সাইজ শু, এটা একটা ফিল করার একটা ব্যাপার থাকবে। যদিও প্রধান নির্বাচক বলেছেন যে এখনই আসলে ওইভাবে টাকা বা ভাবার সুযোগ নাই, কারণ মাশরাফির অভাব তো আসলে একদিনে পূরণ হবে না, কিন্তু তার বদলে যিনি সুযোগ পাবেন তার জন্য একটা বড় সুযোগ আছে। তো হ্যাঁ। এইখানে আপনি যদি বাংলাদেশের এই ওয়েস্ট ইন্ডিজ সফর, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আপনি বাংলাদেশের পেস অ্যাটাকটা দেখেন, প্রিলিমিনারি স্কোয়াডে 6 জন, তাহলে আপনার আসলে, কারণ মাশরাফির বদলে তো মাশরাফি শুধু লিড দিয়েছেন তা না, পেস অ্যাটাকেও তো লিড দিয়েছেন। এক্স্যাক্টলি তো এইখানে আসলে এই লিড দেওয়ার দায়িত্বটা কার কাঁধে গিয়ে পড়তে পারে বা কে আসলে এই জিনিসটা করতে পারে? মানে এইটাই আসলে এখন একটা বড় প্রশ্ন যে মাশরাফির জায়গাটা আসলে কিভাবে পূরণ হবে। তো আমরা যদি একটু দেখি এখানে যারা মানে গত বাংলাদেশের যে প্রিলিমিনারি স্কোয়াডে যে ওয়ানডে যেটা আছে, সেখানে আসলে রুবেল, মুস্তাফিজ এবং সাইফুদ্দিন এরা কিন্তু ওয়ানডেতে মোটামুটি নিয়মিত মাশরাফির সঙ্গে। এরা মোটামুটি ওয়ানডে খেলেছেন বেশ কিছুদিন ধরে। রুবেল তো বলাই হয়েছে সবচেয়ে অভিজ্ঞতার একজন। মুস্তাফিজ অনেকদিন ধরে ওয়ানডে, টি-20তে রেগুলার এবং সম্ভবত বাংলাদেশ সবচেয়ে বড় ভরসা বলা যায়। আর সাইফুদ্দিনও বেশ মানে মোটামুটি কনসিস্টেন্ট বলা যায়, ভালো করছেন। সো ৩ জন মোটামুটি তো জায়গা আসলে মানে এদেরকেই আসলে এগিয়ে রাখতে হবে। এখন সমস্যা যেটা হচ্ছে যে লিড দেওয়ার ব্যাপারটা অটোমেটিক্যালি ভাবে, মানে যেটা আসলে মানে সত্যি কথা যেটা, সেটা রুবেলের উপরে দায়িত্বটা আসা উচিত, যেহেতু তিনি সবচেয়ে অভিজ্ঞ এবং পেস অ্যাটাক যে লিড দেওয়ার ব্যাপারটা। কারণ মুস্তাফিজ কিন্তু আমরা সবাই জানি মুস্তাফিজের যে টাইপটা, মানে ঠিক শুরুতেই এসে মানে ওইভাবে নতুন বলে বল করবে ওই টাইপের তো না বেসিক্যালি। তার বলটা একটু পুরানো হওয়া, তার জন্য কিছু আলাদা জিনিস লাগে যেগুলো আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট হ্যাঁ, মুস্তাফিজ উইকেট টেকার, এটা ওয়ার্ল্ড কাপেও দেখা গেছে বা সবসময় দেখা গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু লিড দেওয়ার যে ব্যাপারটা সেটা তার কাছ থেকে আসতে পারবে কিনা, এটা নিয়ে আমার পার্সোনালি নিজের একটু ডাউট আছে। সো সেখানে আসলে রুবেলকে একটু আগিয়ে আসতে হবে অবশ্যই সিনিয়র বোলার হিসেবে। সাইফুদ্দিন একটা বড় অস্ত্র হতে পারে, যদিও আমি জানি না সাইফুদ্দিন এখন ইনজুরি থেকে ফিরে তিনি কতটুকু দিদাম পাবেন, বাট স্টিল সাইফুদ্দিন একটা বড় একটা উইপন বলতে হবে সাইফুদ্দিনের যে বোলিংটা। সো এই ৩ জনকে আমি মোটামুটি জায়গা দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে এই ৩ জন একসাথে কিন্তু খেলেছেন এবং এর সাথে কিন্তু মাশরাফিও খেলেছেন, এরকম ম্যাচও আছে, ঠিক আছে? সো এর বাইরে যদি কেউ আসে, সেটা আসলে কে আসবে না। আলামিন আমরা জানি খুবই ইনকনসিস্টেন্ট। আলামিন বিপিএল অন এন্ড অফ ছিলেন, কিছু ম্যাচ ভালো, কিছু ম্যাচ এরকম হয়েছে। শরীফুল খুব পটেনশিয়াল একটা বোলার, এটা নিয়ে কোনো ডাউট নেই। বিপিএল তো বলছি না, বঙ্গবন্ধু টি-20 খুবই দুর্দান্ত খেলেছেন, খুবই ভালো বল করেছেন। হাসান মাহমুদ ভালো করেছেন, যদি একটা মাত্র টি-20 খেলেছেন, তিনিও বেশ পটেনশিয়াল। তবে ফোর্থ বলারের মধ্যে আসলে আমার ক্ষেত্রে পার্সোনালি বলা হয় যে একটা ফোর্থ বলার চুজ করতে আমি আসলে এখনকার হিসেবে হয়তো শরীফুলকে বেছে নিতে চাই আর কি, যদি এখনকার মানে এই মুহূর্তের কথা বলি। কারণ নতুন বোলার এবং ভবিষ্যতে যে ভাবনাটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের যে টিমটা, এটা আসলে হয়তো একটা এক্সপেরিমেন্ট হিসেবে দেখার কিছুটা সুযোগ থাকতে পারে এখন পর্যন্ত যে অবস্থা, ঠিক আছে, যে অনেক প্লেয়ার নাই। ইনফ্যাক্ট এর মধ্যে আরো হয়তো একজন দুজন করোনার জন্য শিখতে যাচ্ছেন। সবকিছু মিলে একটা অবস্থা ওইরকম মিলে যে আমার কাছে মনে হয়েছে যে ওই ক্ষেত্রে শরীফুলকে একটা চান্স দেওয়া যেতে পারে এবং একই সাথে সবাইকে আসলে দেওয়া উচিত। আমি আসলে আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে একটু অন্য লাইনে গিয়ে, যে মাশরাফির বোলার হিসেবে তো একটা জিনিসটা আমরা বললাম, এটা মনে হয় আপনি মোটামুটি কাছাকাছি একমত হবেন। ওর ক্যাপ্টেন্সি যে ব্যাপারটা, মাশরাফি লাস্ট সিরিজও কিন্তু ক্যাপ্টেন, ওয়ানডে সিরিজে কি ক্যাপ্টেন ছিলেন, তাই তো? হ্যাঁ। তো এই জায়গাটাতে আসলে কি হচ্ছে, আমরা সবাই জানি যে এই জায়গাটাতে এখন তামিম ইকবাল ক্যাপ্টেন্সি করছেন। সো এই জায়গাটাতে আসলে জিনিসটা কিরকম হবে বলে ওয়ানডেতে আপনি মনে করেন? হ্যাঁ, এখন এখানে মাশরাফির ক্ষেত্রে যেটা সবসময় বলা হয়ে এসেছে যে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব করা নয়, যে মাশরাফি সব সিনিয়র ক্রিকেটার বা বাংলাদেশের ক্রিকেটারদের এটা সবচেয়ে কমন কথা, মাশরাফিকে নিয়ে যদি একটা কথা বলা হয় যে তিনি একটা ইন্সপিরেশন। তিনি ইন্সপায়ার করতে পারেন মাঠের বাইরে, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। এখন তামিম ইকবালের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে, তামিমকে যখন অধিনায়কত্ব দেওয়া হলো, এর আগেও বোর্ড তাকে অফার হয়তো করেছিল, তামিম নেন নাই, অথবা শ্রীলঙ্কা সফরে বোর্ড বিশ্বকাপের পরে উনি অধিনায়কত্ব করলেন। এরপরে তাকে যখন পুরোপুরি অধিনায়কত্ব দেওয়া হলো, এরপরে কোভিড সিচুয়েশন আসলো এবং বাংলাদেশ আসলে আন্তর্জাতিক ক্রিকেটে এর মাঝে খেলে নেয়। তো
এইখানে আপনি যদি ওই পেসার মাশরাফি অবশ্যই একটা ব্যাপার, সেখানে পেসাটাকে কিরকম হবে যেটা আমরা আলোচনা করলাম বা আপনি বললেন, সবচেয়ে তার থেকেও আসলে বড় ব্যাপারটা অধিনায়কত্বের ক্ষেত্রে কি হবে। এবং তামিম ইকবালের ক্ষেত্রে আরো একটা চ্যালেঞ্জ যেটা থাকবে, সেটা হচ্ছে যে মাশরাফি তার সঙ্গে থাকবেন না। এখন এটা অধিনায়কত্বের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হয়তো হ্যাঁ অস্ট্রেলিয়া বা এরকম অনেক কালচারেই যেটা আছে যে অধিনায়কত্ব একজনকে রাখা হয়, তারপরে যখন নতুন কাউকে দেওয়া হয় ওই অধিনায়কের সঙ্গে তারা কিছুদিন খেলে না। শুধু অস্ট্রেলিয়া না, বিরাট কোহলিও এম এস ধোনির সঙ্গে টেস্ট ছাড়া বাকি দুটোতে অবশ্যই খেলেছে এবং এম এস ধোনি তার সঙ্গে ছিলেন। তো এইখানে আসলে তামিম এরপরে যেটা হবে সেখানে সিনিয়র ক্রিকেটারদের উপরই তার ভরসা করতে হবে। যেহেতু সাকিব অধিনায়ক ছিলেন কিন্তু তার নিষেধাজ্ঞার কারণে তার অধিনায়কত্ব চলে গিয়েছে, সেক্ষেত্রে আসলে মাশরাফি ওই পঞ্চপাণ্ডব না বললেও যে পাঁচজন সিনিয়র ক্রিকেটার অ্যাটলিস্ট লিমিটেড ওভারে ছিলেন, সেখানে একজন তো অবশ্যই কমে গিয়েছেন এবং টাইমের চ্যালেঞ্জটা আরেকটু বেড়েছে। আরেক দিক থেকে যেটা ব্যাপার হয়তো ভাবার আছে সেটা হচ্ছে যে মাশরাফি যেহেতু নেই, সেহেতু তামিমের আরেকটা সুযোগ হচ্ছে ওই ওই লিডার হয়ে ওঠা। যেহেতু 2023 বিশ্বকাপ পর্যন্ত, এবং 2023 বিশ্বকাপ পর্যন্ত আসলে মাশরাফি খেলাটা হাইলি আনলাইকলি ছিল, বাট তামিমের তো খুবই লাইকলি। সেক্ষেত্রে অধিনায়কত্ব দীর্ঘমেয়াদে তামিমকেই কনসিডার করা হবে কেন, যদি করা হয় তাহলে এই গোড়া থেকে এবং নতুন করে যেটা শুরু করার কথা বোর্ড বলেছে সেখানে তামিমের আসলে একটা অপরচুনিটি আছে নতুন করে তার একটা দল তৈরি করার, তার স্টাইলের একটা দল তৈরি করার। এবং সেটা যত সহজে বলা যাচ্ছে, কাজটা করাটা আসলে ততটাই কঠিন। কঠিন। হ্যাঁ, তো আমার কাছেও তাই মনে হয়। বেসিক্যালি এখানে আসলে মাশরাফির ক্ষেত্রে সবসময় যেটা বলা হতো গত কয়েক বছরে, মাশরাফির ইমপ্যাক্ট যতটা না বোলার হিসেবে অনেকটা ক্যাপ্টেন হিসেবে বেশি, এবং একটা মানে যে ইন্সপিরেশন হিসেবে সেটা তো অবশ্যই একটা বড় জিনিস মিস হবেই বাংলাদেশ টিমের সামনে, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। হ্যাঁ, তামিমের সামনে এটা বড় সুযোগ, এটা নিয়ে মানে এটা অবশ্যই বলতেই হবে যে তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে সবসময় একটা প্রশ্ন বা একটা ইয়ে ছিল যে অনেকের সিলেক্টরদের কাছে, হ্যাঁ মানে তামিমও এনজয় করেন না, অনেকবার এটা হয়তো মানে ডাইরেক্টলি না বললেও হয়তো এটা ইয়েতে বলেছেন, আভাস দিয়েছেন। হ্যাঁ, তামিম এর মধ্যে ক্যাপ্টেন্সি করছেন, বিপিএলও করেছেন। হ্যাঁ ঠিক আছে, অন অ্যান্ড অফ গিয়েছে, হয়তো টিম খুব ভালো করে নাই, বাট হ্যাঁ কিছু একদম মানে বলা যাবে না যে একদম খুব বাজে করেছেন, সেটাও বলা যাবে না। সবকিছু মিলে ভালো মন্দ মিশিয়ে ছিল। এবং ন্যাশনাল টিমের অধিনায়কত্বটা আসলে তো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, ন্যাশনাল টিমে সবচেয়ে অভিজ্ঞদের একজন খেলছেন এক দুই ধরে। সো সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে যে তামিমের সামনে সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা একটা চ্যালেঞ্জ। সো আমরা যদি একটু শেষের দিকে চলে এসেছি আমরা মোটামুটি, তো আমরা যদি একটু র্যাপ আপ করি তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আসলে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অবশ্যই সামনে আরো কথা বলবো, বাট আপাতত যেটা দেখতে পাচ্ছি যে মাশরাফি না থাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটো জায়গা ফিল আপ, দুটো জায়গায় আসলে প্রমাণে আলাদা করে সুযোগ আছে। আমরা যদি এই ওয়েস্ট ইন্ডিজকে খুব দুর্বল দল বলেও যদি ওরকম ভাবে যদি ধরি, একটা অবশ্যই মাশরাফির জায়গায় কে খেলবেন বা মাশরাফির জায়গায় পেসাররা কেমন করছেন, এবং সবচেয়ে বড় জায়গাটা যে অধিনায়কত্ব যে ব্যাপারটা মাশরাফি রেখে যে অধিনায়কত্ব আসলে লং টার্মে কি হবে এবং তামিম এটা কতটা কি করতে পারবেন। সাকিব আসছেন, অবশ্যই এটা আগের সিরিজে সাকিব ব্যান ছিলেন, সাকিব আসা অবশ্যই দলটার চেহারাটা একটু বদলাবে। সো সাকিব মানে সাকিব কিভাবে পারফর্ম করছেন বা সাকিবকে একটা সময় ক্যাপ্টেন্সি হিসেবে ভাবা হচ্ছিল, এগুলো নিয়ে আরো কিছু ব্যাপার আছে। তো আমার মনে হয় যে ইন্টারেস্টিং একটা জায়গা হবে এই জিনিসটা দেখার জন্য। তো এটুকুই। তো আমার কাছে মনে হয় ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় আরো কিছু ব্যাপার হয়তো থেকে যাচ্ছে, আমরা সামনে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তো কথা বলের পক্ষ থেকে আসলে অবশ্যই প্যাভিলিয়নের পক্ষ থেকে আজকে আমি সবাইকে এখানে সবার কাছে বিদায় নিচ্ছি। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছে। ধন্যবাদ। ধন্যবাদ।